মাইলস্টোন ট্র্যাজেডিতে ট্রমা কাটেনি শিক্ষার্থীদের। বিমানের শব্দে আতঙ্ক, ঘুম নেই অনেকের। এ পর্যন্ত মৃত্যু ৩৫। বার্ন ইনস্টিটিউট পরিদর্শন প্রধান উপদেষ্টার। চট্টগ্রাম বন্দরে ১ লাফে ৩০% পর্যন্ত বাড়ছে মাশুল। জাহাজ ও কন্টেইনার ভাড়া বৃদ্ধির সংখ্যা। বেসরকারি অবডকেও বসছে বাড়তি ট্যারিফ। অসন্তোষ প্রকাশ ব্যবসায়ীদের। মানুষ যদি চলাফেরাই না করতে পারতো, ফুটপাতে দোকান ব্যবসা করার জন্য, তাহলে মার্কেট ভাড়া করুক। অ্যাবনর্মালিটি বাংলাদেশে এখন নর্মালিটি হয়ে গেছে। দোকানপাটের দখলে ঢাকার ফুটপাতে নেই হাঁটার জায়গা। দুর্ঘটনার ঝুঁকিতে পথচারীরা। নারীর জন্য অনিরাপদ, কঠোর ব্যবস্থা নয়। হকার পুনর্বাসনের লক্ষ্য সিটি কর্পোরেশনের। সাগরের উত্তাল ঢেউয়ে ভেঙে পড়ছে ঝাউগাছ, তছনছ রাস্তাঘাট। হুমকিতে বিভিন্ন স্থাপনা। কক্সবাজার উপকূলে ভয়াবহ ভাঙন, ঠেকাতে পারছে না জিও ব্যাগও। এবং গাজায় খাবারের জন্য হাহাকার। আন্তর্জাতিক চাপে পড়ে বিমান থেকে ত্রাণ ফেলল ইসরায়েল। পরিমাণ যথেষ্ট নয় বলছে জাতিসংঘ। একদিনে আরও ৭১ ফিলিস্তিনিকে হত্যা। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। মাইলস্টোন ট্র্যাজেডিতে এ পর্যন্ত ঝরে গেছে ৩৫ জনের প্রাণ। এর মধ্যে একজনের পরিচয় এখনও শনাক্ত হয়নি। মর্মান্তিক এই দুর্ঘটনার সাক্ষী হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছেন প্রায় ১৫০ জন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক্স ইনস্টিটিউটে ভর্তি রোগীদের মধ্যে ২৩ জনের অবস্থা উন্নতির দিকে। পর্যায়ক্রমে তাদের ছাড়পত্র দেয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিমান বিধ্বস্তের পর মানসিক ধকল কাটিয়ে উঠতে পারেনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। নির্ঘুম রাত কাটছে অনেকের, কেউ বা আঁতকে উঠছে বিমানের শব্দে। আপাতত ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের পর শিক্ষা কার্যক্রম শুরুর পরামর্শ অভিভাবকদের। প্রিয় স্কুলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে এই শিক্ষার্থী। একসময় যে ক্লাসরুমে সারি সারি করে সাজানো ছিল বেঞ্চ, আজ সেই কক্ষই ধ্বংসস্তূপ। সাদা দেয়াল এখন বিবর্ণ, শখের দোলনায় নেই হুড়োহুড়ি। ওই দিন আমি ওই জায়গার দোলনায় খেলতেছিলাম, তারপর আমার একটা বড় ভাই আমার ডাইকা, তারপর হায়দার আলী হোস্টেলে ওই জায়গায় নিয়ে গেছে, তারপরে যে বিমানটা পড়ছে। যে বাচ্চাগুলো নিজের চোখে দেখছে, আমরা যারা ফেস করছি, যে টিচারগুলো দেখছে, তাদের পক্ষে এই ট্রমা ভুলা কখনো সম্ভব না। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পর নিজের স্কুলের এই অবস্থা দেখে হতভম্ব শিক্ষার্থীরা। আমাদের ক্লাসরুমটা পুড়ে গেছে, অনেক কিছু পুড়ে টুরে গেছে, তারপর চেয়ার টেবিল পুড়ে গেছে। আজকে হয়তো এক সপ্তাহের মতো হচ্ছে, কিন্তু ওই দিনের জিনিসটা এখনো ভুলতে পারতেছে না। সবাই এখন মানসিকভাবে অনেক ভেঙে পড়ছে। স্কুলের উপর দিয়ে বিমান চলাচল একসময় নিত্য নৈমিত্তিক ব্যাপার হলেও এখন আকাশে শব্দ হলেই তাড়া করে অজানা আতঙ্ক। বিমানের সাউন্ড শুনলে সবাই দেখি কি আকাশে বিমানে কিছু হইতেছে কিনা। প্রতিষ্ঠানটিতে আপাতত শিক্ষা কার্যক্রম বন্ধ। এদিকে শিক্ষার্থীদের মানসিক ধকল কাটাতে কাউন্সেলিং এর পর এই প্রতিষ্ঠান খোলার পরামর্শ অভিভাবকদের। আরো কিছুদিন যদি তারা অনলাইনে ক্লাস করা যায়, বাচ্চাদেরকে যদি একটা আস্তে আস্তে মেন্টাল একটা ডিসঅর্ডার থেকে বের হয়ে আসার সময় দেওয়া হয়, আতঙ্কটা ভাঙলে তারপরে স্কুলটা চালু করলে সবচেয়ে ভালো হয়। প্রতিদিনের মতোই স্কুলের সামনে দেখা যায় উৎসুক মানুষের জটলা, যা থামাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে আহতদের খোঁজ নিতে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা। শনিবার রাত ৯টা ১০ জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় বিমান দুর্ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সর্বোচ্চ সেবা দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এ ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের ট্রমা কাটিয়ে উঠতে কাউন্সেলিংয়ের প্রতি জোর দেন তিনি। এর পাশাপাশি দগ্ধ রোগীদের নিকটাত্মীয়দের হাসপাতালে অবস্থানের সময় তাদের প্রতি যত্নশীল হওয়ার বিষয়ে নির্দেশনা দেন। চিকিৎসক, নার্স সহ সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে বিদেশ থেকে যারা বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানান তিনি। পরে রাত 10:30টার দিকে পরিদর্শন শেষে বার্ন ইনস্টিটিউট থেকে বের হয়ে যান প্রধান উপদেষ্টা।
সময় সংবাদে আরও থাকছে। 10 লাখ টাকা নেয়ার পর আবারও হানা। গুলশানের সাবেক এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ও ছাত্র সংসদের 5 নেতাকর্মী গ্রেফতার, সংগঠন থেকে বহিষ্কার। দীর্ঘ 39 বছর পর অন্তত 168 ধরনের সেবা এবং সেবা উপকরণে 20 থেকে 30% হারে শুল্ক বাড়াতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর বন্দর কর্তৃপক্ষ এখন আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। তবে বন্দরের এই সিদ্ধান্তে বিদেশি মেইনলাইন অপারেটরগুলো জাহাজ এবং কন্টেইনার ভাড়া বাড়িয়ে দিতে পারে বলে শঙ্কায় ব্যবসায়ীরা। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক অনাপত্তি পত্রে চট্টগ্রাম বন্দরে পণ্য এবং জাহাজের ট্যারিফ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবনা পাঠানো হয়েছিল কয়েক মাস আগেই। বন্দরের প্রস্তাবনা অনুযায়ী 168 রকম সেবার ট্যারিফ বাড়বে 20 থেকে 30% হারে। শুধুমাত্র 4 ধরনের সেবার ট্যারিফ অপরিবর্তিত রাখা হয়েছে। এটাকে যদি আপনি ওইভাবে হিসাব করেন, ভোক্তাদের উপরে এটা কোনো রকম এফেক্ট ফেলবে না। আগে বন্দরের একটি কন্টেনার স্টাফিং চার্জ 2.73 মার্কিন ডলার থাকলো, এখন তা 6.41 মার্কিন ডলার করা হচ্ছে। একইভাবে লিফট অন লিফট অফ চার্জ বাড়ছে $2.5, বাড়ছে পোর্টের ডিউস, পাইলটিং চার্জ, বার্থ হায়ার, স্টোরেজ চার্জ এবং বার্থিং আনবার্থিং চার্জও 30% শুল্ক বাড়াবে এবং এটা আমাদের জন্য প্রচুর একটা প্রেশার হবে। একদিকে বন্দরের ট্যারিফ যেমন বাড়ছে, তেমনি 1 সেপ্টেম্বর থেকে ট্যারিফ বাড়ানোর ঘোষণা দিয়ে রেখেছে বেসরকারি অফডক মালিকদের সংগঠন বিগডা। আর এতেই অসন্তোষ বাড়ছে বন্দর ব্যবহারকারীদের মধ্যে। কোনো কারণে যদি এই রেটটা বৃদ্ধি হয়, সেই রেটের কিন্তু এক ধরনের কুফল কিন্তু আমাদের আমদানিকারকদের উপর এবং রপ্তানিকারকদের উপরে এটা প্রতিষ্ঠিত হবে। এটা স্থগিত করে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে একটা যুক্তির সিদ্ধান্ত নেওয়া হলে ব্যবসায়ীরা স্বস্তি পাবে। অনুমোদিত প্রস্তাবনা অনুযায়ী 10,000 জিএসটি পাইলট চার্জ $800 মার্কিন এবং 20,000 জিএসটি টাগবোট চার্জ $3,450 মার্কিন করা হচ্ছে। তবে বন্দরের ট্যারিফ কোনোভাবে 10% বেশি না করতে আগে চিঠি দিয়েছিল শিপিং এজেন্ট। 10 থেকে 12% আমরা একটু পর্যন্ত আমরা মনে করি যে এই পর্যায়ে যদি সরকার মনে করে সেটা সহনীয় পর্যায়ে হতে পারে। 2024-25 অর্থ বছরে চট্টগ্রাম বন্দর 32,96,000 কন্টেনার এবং 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শহরের ফুটপাত যারা এখন পথচারীর নয় বরং অন্য যে কোনো কিছুর জন্য বরাদ্দ। হাঁটার জায়গা খুঁজতে গিয়ে থেমে যেতে হয়, মোড় ঘুরতেই সামনে দোকান, পার্কিং বা নির্মাণ সামগ্রী। পরিকল্পনাবিদ বলছেন এই বিশৃঙ্খলার মূলেই রয়েছে সমন্বয়হীন নগর পরিকল্পনা। সিটি কর্পোরেশন বলছে উচ্ছেদের বদলে হকারদের পুনর্বাসনে জোর দেওয়া হচ্ছে। আশরাফুল ইসলামের ক্যামেরায় তাসনিয়া নিশাত মিমের প্রতিবেদন। হকার, দোকান, গাড়ির পার্কিং, নার্সারি কিংবা নির্মাণ সামগ্রীর দখলে রাজধানীর বেশিরভাগ ফুটপাত। শুধু নেই পথচারীর হাঁটার জায়গা। ঢাকা শিশু হাসপাতালের সামনের ফুটপাত যেন এক বাজার। রোগীর সঙ্গে থাকা স্বজনেরা এখানে খুঁজে পান না হাঁটার জায়গা। চায়ের স্টল, ফলের দোকানের ভিড়ে দাঁড়িয়ে থাকাও মুশকিল। মানুষ যে চলাফেরাই না করতে পারতো, ফুটপাতের দোকান ব্যবসা করার জন্য তাহলে মার্কেট ভাড়া করুক। শহরের ফুটপাত আয় উপার্জনেরও জায়গা। মিরপুর 10 নম্বরে ফুটপাত ছাড়িয়ে সড়কেও ঠেকেছে হকারদের রাজত্ব। পথচারীরা বাধ্য হচ্ছেন ঝুঁকি নিয়ে রাস্তার মধ্য দিয়ে হাঁটতে। ফুটপাত তো নাই, ফুটপাতের পরে রাস্তারও অর্ধেক জায়গা নিয়েছে। মানে অভ্যস্ত হয়ে গেছি। অ্যাবনর্মালিটি বাংলাদেশে এখন নর্মালিটি হয়ে গেছে। হকারদের দাবি যথাযথ বিকল্প জায়গা না থাকায় ফুটপাতের বাইরে ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। উচ্ছেদ করে উড়ায় আবার বসি। একদিকে জীবিকা নির্বাহের তাগিদ, অন্যদিকে চলাচলের অধিকার। এই দুয়ের টানাপোড়েনে প্রতিনিয়ত হোঁচট খায় শহর। ফুটপাত ব্যবস্থাপনায় নেই কোনো টেকসই সমাধান। হকাররা বলছেন এই ফুটপাতই তাদের জীবিকা নির্বাহের একমাত্র ভরসা। অন্যদিকে পথচারীরা বলছেন প্রতিদিন এই ফুটপাত দিয়ে হেঁটে যাওয়া যেন নাজেহাল হওয়ার এক অবধারিত অভিজ্ঞতা। নারীর জন্য দিনে দিনে অনিরাপদ হয়ে উঠছে ফুটপাত। প্রায় জুটছে অশালীন দৃষ্টি, কটু মন্তব্য, ইচ্ছাকৃত ধাক্কা বা গা ঘেঁষে চলা। প্রতিদিনের এই হয়রানিতে নিরাপদ শহরের স্বপ্ন থেকে যাচ্ছে অধরা। ধাক্কা দিচ্ছে বা ব্যাড টাচ করছে। একে তো ব্যাগ অনেক বেশি সাবধানে রাখতে হয়,
বারবার চেক করতে হয়। একবার যাচ্ছে আবার আসছে, মানে সেম লোকটাই, কোনো কাজ নাই, শুধু শুধু মেয়েদের পেছনে ঘুরঘুর করতেছে। মাঝে মাঝে প্রশাসন অভিযান চালালেও ফুটপাত ব্যবস্থাপনায় নেই টেকসই পরিকল্পনা। ঢাকা শহর তো আসলে সারা বাংলাদেশি সকল হকারকে অ্যাকোমোডেট বা ধারণ করতে পারবে না, তাহলে আমাদের সেই পরিকল্পনা দরকার যে কোথায় বসাবো, কোথায় বসাতে দিব না, এবং প্রশাসনকেও সর্বোচ্চভাবেই সেই ডিজাইন এবং প্ল্যানিং অনুযায়ী ফুটপাতকে বসানোর একটা নীতিমালা তৈরি করতে হবে। চলাচলের উপযোগী ফুটপাতের কোনো তথ্য দিতে পারেনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রধান প্রকৌশলী জানান, হাঁটার জায়গা দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ নয়, বরং হকারদের পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কর্পোরেশন। প্রাথমিকভাবে আমরা তাদেরকে উচ্ছেদ করব, তাদেরকে পুনর্বাসনের জন্য একটা লোকেশন দিয়ে দেব, অথবা তাদেরকে বলবো আপনারা যদি নতুন জায়গায় যেতে না চান, যেটা উত্তরাতে আমাদের প্রশাসক ব্যবস্থা করছেন, তাহলে তারা ভিতরের গিয়ে রাস্তায় যাতে গিয়ে আপাতত তারা বসে। যতদিন না ফুটপাতকে নাগরিকের চলাচলের অধিকার হিসেবে দেখা হবে, ততদিন শহরের হাঁটার পথও রয়ে যাবে সংকুচিত। পরিকল্পনা আর বাস্তবায়নের ব্যবধান কমবে কিভাবে, সেই প্রশ্নেরই উত্তর খুঁজে ফেরে নগরবাসী। তাসনিয়া নিশাত মিম, সময়। অভিযোগে সমন্বয়ক পরিচয় দেয়া 5 জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় দ্বিতীয়বার চাঁদাবাজি করতে গেলে গ্রেফতার হন তারা। এদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের 2 জন। 5 জনকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাত 8টা সিসিটিভির ফুটেজে সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানের বাসায় 2 জন যুবককে বসে থাকতে দেখা যায়। চাঁদাবাজির অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাজ্জাক রিয়াদ, সাকাদাউন সিয়াম, সাদমান সর্দার, ইব্রাহিম হোসেন, আমিনুল ইসলাম নামের 5 জনকে আটক করে গুলশান থানা পুলিশ। অভিযুক্তরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য ছিলেন। ঘটনা জানাজানির পর 5 জনকেই বহিষ্কার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, 1 সপ্তাহ আগেও একই বাসা থেকে 10 লাখ টাকা চাঁদা নেয় গ্রুপটি। শনিবার আরও 40 লাখ টাকা চাঁদার দাবিতে গেলে খবর পেয়ে তাদের আটক করা হয়। অস্ট্রেলিয়ান যে প্রবাসী আবু জাফর সাহেব, উনি বাদী একটা অভিযোগ দাখিল করছে, ব্যাপারে আমরা মামলা প্রক্রিয়াধীন। তাদের পরিচয় পেয়েছি, তাদের মধ্যে রিয়াদ সহ 4 জন একটি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বাকি আরেকজন অন্য বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট, অ্যাডাফ বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট। অভিযুক্তদের আটকের পর শাস্তির দাবিতে গুলশান থানার সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ। এলাকায় 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে সৈকতের শৈবাল পয়েন্টে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল এবং চট্টগ্রাম নগরের কাতালগঞ্জ এলাকায় আছেন পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। কক্সবাজার সমুদ্র সৈকতে গত 2 দিন ধরে যে উচ্চ জোয়ার এবং বৈরী আবহাওয়া, সেটির কারণে কিন্তু কক্সবাজারের যে সাগর পাড়ের যে ভাঙন, সেটির তীব্রতা বাড়ছে। গত 3 দিন ধরে সাগর যে বৈরী আবহাওয়া বা যে আগ্রাসন, সেটি এখনও চলছে। আমরা এখন রয়েছি যে সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে, সেখানে আসলে লক্ষ্য করছি যে শৈবাল পয়েন্টের যে ভাঙন, সেটি আজকে আরও বেশি ভেঙেছে এবং সামনে আরও ঘণ্টাখানিক পর যে জোয়ারের তীব্রতা সেটি যখন বাড়বে, তখন হয়তো শৈবাল পয়েন্টে যে বিচ ক্যাফেটি রয়েছে সেটিও তলিয়ে যেতে পারে। শুধু শৈবাল পয়েন্ট নয়, মাদ্রাসা পয়েন্ট থেকে শুরু করে কলাতলি পয়েন্ট পর্যন্ত প্রায় 4-5 কিলোমিটার যে সমুদ্রের সাগর তীর রয়েছে, সেই সাগর তীরের যে ভাঙন, বিশেষ করে বালির পাড় যেমন ভাঙছে, ঠিক তেমনি সৈকতের যে ঝাউ বাগান রয়েছে, সেই ঝাউ বাগানও কিন্তু পানিতে তলিয়ে তছনছ হয়ে যাচ্ছে এবং রাস্তার যে সৈকতের হাঁটার যে সড়কটি রয়েছে, সেটিও আসলে ভেঙে তছনছ হয়ে গেছে। গত 3 দিন ধরে সাগরের যে তীব্রতা সেটি বাড়ছে। তবে আমরা প্রবালদ্বীপ সেন্ট মার্টিনেও খবর নিয়েছি, সেখানেও আসলে যখন জোয়ার শুরু হয় তখন কিন্তু ভাঙনের তীব্রতা বাড়ে এবং সেখানেও সেন্ট মার্টিনেও কিন্তু মানুষজন কষ্ট রয়েছে। অন্যদিকে কক্সবাজারের যে দীর্ঘ মেরিন ড্রাইভ রয়েছে, সেই মেরিন ড্রাইভের 3টি পয়েন্টেও কিন্তু ভাঙন দেখা দিয়েছে, যার কারণে কিন্তু নানা ধরনের শঙ্কাই রয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। এখন চট্টগ্রামে রয়েছে আমাদের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস, সেখানে চলে যাচ্ছি খবর জানার জন্য।
চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। গতকাল রাত থেকেই কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে টানা বর্ষণ হচ্ছে। সেক্ষেত্রে সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় 67 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যখন মুষলধারে বর্ষণ হয় তখন প্রধান সড়ক নয়, নগরীর কিছু অলিগলিতে কিন্তু আমরা দেখেছি জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি কমে গেলে সেই পানি কিন্তু আবার নেমে যাচ্ছে, সেটি কিন্তু আমরা দেখেছি। আমরা এখন যে জায়গাটিতে আছি নগরীর কাতালগঞ্জ এলাকায়, এখানে আমরা যখন সকালে এসেছিলাম তখন হাঁটু সমান বা তারও বেশি পানি ছিল। তবে বৃষ্টি যখন কমে এসেছে তখন পানিও কিন্তু অনেকটাই কমে গেছে, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং আগে একসময় বন্দরনগরী চট্টগ্রাম আমরা যেটি দেখতাম, নগরীর যে প্রধান সড়কগুলো ছিল মুরাদপুর থেকে শুরু করে কাপাসগোলা থেকে শুরু করে নগরীর যে বদ্দারহাট এলাকা, 2 নম্বর গেট, সব জায়গায় প্রধান সড়কগুলো কিন্তু আসলে জলাবদ্ধতার পানিতে কিন্তু তলিয়ে থাকতো। তবে অবস্থার পরিবর্তন ঘটেছে। সেক্ষেত্রে আমরা দেখেছি সিটি কর্পোরেশন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আসলে সমন্বয়ের কারণে, নালাগুলো পরিষ্কার করে দেওয়ার কারণে কিন্তু এখন আর প্রধান সড়কগুলোতে সেভাবে জলাবদ্ধতা হয় না। তবে যেসব অলিগলিতে এখনো বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখছি মুষলধারে যদি বর্ষণ হয় এবং নালাগুলো পরিষ্কার করে না দেওয়ার কারণে সেসব জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আবার বৃষ্টি কিন্তু কমে গেলে সেসব জায়গা থেকেও কিন্তু পানি নেমে যাচ্ছে, সেই দৃশ্যটিও কিন্তু আমরা কিন্তু দেখেছি। তো সেক্ষেত্রে বলা যায় সকাল থেকে বৃষ্টিতে নগরীর কাতালগঞ্জ, ওয়াসার মোড় থেকে শুরু করে বিভিন্ন অলিগলিতে কিন্তু আমরা দেখেছি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আবার বৃষ্টি কমে গেলে সেই পানিও কিন্তু 15 থেকে 20 মিনিটের মধ্যে নেমে গেছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কাতালগঞ্জ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। পরিস্থিতি মোকাবিলায় বিট পুলিশিং কার্যক্রম জোরদারের কথা জানিয়েছে পুলিশ। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহ সদরের রাঘবপুর গ্রামে রাতের আধারে কুপিয়ে জখম করা হয় স্থানীয় দিনমজুর আলতাফ হোসেনকে। 1 সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় 17 জুলাই হাসপাতালে মারা যান তিনি। ঘটনার 2 সপ্তাহ পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি অভিযুক্তরা। এনো একটা কূপ দিছে, এবার নামায় আলছে, এনো একটা কূপ দিছে, এবার নামায় আলছে, এই ঘাটটা কূপ দিছে যে রক দি সহকার কাটা পড়ছে। আসামি এখনো পর্যন্ত ঘুরতেছে, আবার আমাদেরকে হুমকিও দিতেছে। পুলিশের তথ্য মতে গত 4.5 বছরে ময়মনসিংহে হত্যাকাণ্ডের মামলা হয়েছে 450টি। এর মধ্যে চলতি বছরের 7 মাসেই ঘটেছে 63টি খুনের ঘটনা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাণ হারাচ্ছেন অনেকে, অথচ বেশিরভাগ অপরাধী রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এতে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যে অপরাধ হবে তার শাস্তি হবে, কিন্তু আমাদের সমাজে কিন্তু আসলে শাস্তি হচ্ছে না এবং কোনো কোনো ক্ষেত্রে পলিটিক্যালি তারা রিওয়ার্ডেড হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন বিচারের দীর্ঘসূত্রিতা, পারিবারিক সম্পর্ক দুর্বল হওয়া ও সামাজিক অবক্ষয়ে ঘটছে এমন ঘটনা। আর পরিস্থিতি মোকাবিলায় বিট পুলিশিংয়ের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার কথা জানিয়েছে পুলিশ। অবশ্যই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে ফেয়ারলি বিচারটা নিশ্চিত করতে হবে। বিট পুলিশিং কার্যক্রম এটা আমরা আরও বেগবান করার জন্য, গতিশীল করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। ময়মনসিংহে চলতি মাসে হত্যা মামলা হয়েছে 12টি, গ্রেফতার করা হয়েছে 11 আসামিকে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এবারে দেশের বাইরের খবর। আন্তর্জাতিক চাপের মুখে পড়ে গাজায় বিমান থেকে ত্রাণ ফেলেছে ইসরায়েল। তবে জাতিসংঘ বলছে উপত্যকায় অনাহারে থাকা মানুষদের জন্য এ সহায়তা পর্যাপ্ত নয়। দ্রুত সীমান্ত দিয়ে ত্রাণ সরবরাহ চালুর আহ্বান জানিয়েছে সংস্থাটি। মানবিকতা দেখাতে ত্রাণ ফেলার কথা বললেও খাবার সংগ্রহের লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। একদিনে তাদের হামলায় প্রাণ গেছে আরও 71 জনের, যাদের মধ্যে 42 জনই খাবারের খোঁজে ত্রাণ কেন্দ্রের বাইরে দাঁড়িয়েছিলেন। এদিকে গাজায় ইসরায়েলের গণহত্যা আর ত্রাণ অবরোধ নিয়ে প্রশ্ন তুলছেন মার্কিন ডেমোক্রেট রাজনীতিবিদরা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে ট্রমা কাটেনি শিক্ষার্থীদের। বিমানের শব্দে আতঙ্ক, ঘুম নেই অনেকের। এ পর্যন্ত মৃত্যু 35। বার্ন ইনস্টিটিউট পরিদর্শন প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম বন্দরে 1 লাফে 30% পর্যন্ত বাড়ছে মাশুল। জাহাজ ও কন্টেইনার ভাড়া বৃদ্ধির শঙ্কা। বেসরকারি অবডকেও বসছে বাড়তি ট্যারিফ। অসন্তোষ প্রকাশ ব্যবসায়ীদের। মানুষ যে চলাফেরাই না করতে পারতো, ফুটপাতের দোকান ব্যবসা করার জন্য তাহলে মার্কেট ভাড়া করুক। অ্যাবনর্মালিটি বাংলাদেশে এখন নরমালিটি হয়ে গেছে। দোকানপাটের দখলে ঢাকার ফুটপাত, নেই হাঁটার জায়গা, দুর্ঘটনার ঝুঁকিতে পথচারীরা। নারীর জন্য অনিরাপদ। উচ্ছেদের বদলে হকার পুনর্বাসনে জোর সিটি কর্পোরেশনের।
এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।